আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি নিজেও যখন ট্রাফিক আইন মেনে চলার এক অনন্য উদাহরণ দেখালেন, একজন প্রধানমন্ত্রী হয়ে তিনি ট্রাফিক লাইটে থামছেন, তো একজন জাতির লিডার হিসেবে উনি যে এক্সাম্পল সেট করেছেন সেটারও একটা প্রভাব রয়েছে। পাশাপাশি এই যে এআই টেকনোলজিতে যে প্রযুক্তিটা ইমপ্লিমেন্ট করা হলো সেটার জন্য কিন্তু অনেকখানি এখন ট্রাফিক ব্যবস্থাপনা সুশৃঙ্খলের দিকে যাচ্ছে। পুরোপুরি তো হবে না একদিনে বা ওভারনাইট হবে না, এটা সময় লাগবে, কিন্তু এটা হবে। উপস্থিতিবৃন্দ, আমি একটু সায়েন্সের বিষয়ে এবং বিজ্ঞান এবং প্রযুক্তি বিষয়ে একটু কথা বলতে চাই। আমাদের বাংলাদেশে পাহাড় পরিমাণ যে সকল সমস্যা রয়েছে সেগুলো সমাধানের জন্য আমি মনে করি যে বাংলাদেশকে একটি আধুনিক শিক্ষা এবং প্রযুক্তি এবং বিজ্ঞান চর্চার মাধ্যমে একটি জাতি হিসেবে যদি গড়ে তুলতে পারি, তাহলে আমাদের দেশের যে সকল সমস্যা রয়েছে সেগুলোকে আমরা অ্যাড্রেস করতে পারবো। এর পাশাপাশি আপনারা জানেন যে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী যে সকল রাষ্ট্র রয়েছে তারা শক্তিশালী হতে পেরেছে কারণ তারা প্রযুক্তি এবং বিজ্ঞানের উপরে দীর্ঘদিন যাবৎ, দীর্ঘ শতকের পর শতক যাবৎ তারা রিসার্চ এবং ডেভেলপমেন্টের মাধ্যমে তাদের জাতিকে উন্নত করেছে। আমরা যদি দুই একটা উদাহরণ নিয়ে চিন্তা করি, যে মেডিকেল সায়েন্স যে ধরনের অগ্রগতি হয়েছে বিশ্বে গত 100 বছরে, তার মধ্যে আপনারা দেখবেন যে বিভিন্ন জটিল রোগ যেগুলো আগে কোনো চিকিৎসা ছিল না, মানব জাতিতে বিভিন্ন ধরনের মহামারী ছড়িয়ে পড়লে লক্ষ লক্ষ মানুষ তারা মৃত্যুবরণ করত, সেই ধরনের রোগের কিন্তু আজকে এই মেডিকেল সায়েন্স রিসার্চের ফলে এখন সেগুলোর চিকিৎসা আমরা বের করতে পেরেছি। সেগুলোর যে ইমিউনিটি অর্থাৎ যে টিকা সেগুলো আমরা উদ্ভাবন করতে পেরেছি বলে আজকে কিন্তু আমাদের পৃথিবীতে বিভিন্ন রোগ, বিভিন্ন চিকিৎসা এগুলোকে আপনার সম্পন্ন করা যাচ্ছে এবং রোগের চিকিৎসা আমরা দিতে পারছি। আপনারা অনেকে হয়তো জানেন যে কি আমাদের ঢাকা শহরের যানজটের যে ভয়াবহ অবস্থা সেটি নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক জনাব তারেক রহমান বিগত আমরা সরকার গঠন করার পর থেকে কাজ করে চলেছে এবং আমাদের ঢাকা শহরের সেন্টারে বিভিন্ন জায়গায় এআই প্রযুক্তি দিয়ে কিন্তু এখন ট্রাফিক সিগন্যাল সেটা পরিচালিত হচ্ছে। এর ফলে আমি নিজেও রাস্তাঘাটে চলাচল করি এবং আমি এই সরকারের অংশ দেখে বলছি না, আমি আসলেই মনে করি যে বেশ গত 8-10 দিন যাবৎ আমাদের ট্রাফিক ব্যবস্থাপনা অনেকখানি উন্নত হয়েছে। এটা যেই সকল এলাকায় পাইলটিং করা হচ্ছে সেই সকল এলাকার কথা বলছি। আমাদের এই অঞ্চলে এখনো সেটা চালু হয় নাই, হলে পরে আমরাও সেটা সুফল পাবো। তো এইটা কিভাবে সম্ভব হলো? আমি যখন আগে দেখতাম যে অটো রিক্সা বা ব্যাটারি চালিত রিক্সা এবং বিভিন্ন 3 হুইলার তারা কোনো ট্রাফিক সিগন্যালই তারা মানতেন না এবং বিভিন্ন যে আমাদের যানবাহন রয়েছে তারা কোনো ট্রাফিক সিগন্যাল অকার্যকর ছিল। সেখানে ম্যানুয়ালি ট্রাফিক যারা কন্ট্রোল করতেন, ট্রাফিক পুলিশ, ট্রাফিক বিভাগ, তারা হাত দিয়ে সেই ট্রাফিকটাকে কন্ট্রোল করতো এবং বিভিন্ন জায়গায় লাইটগুলো অকেজো পড়েছিল। কিন্তু বেশ কিছুদিন যাবৎ যেখানে এআই সিস্টেমে ক্যামেরা লাগানো হয়েছে সেটা দিয়ে ওই যে নাম্বার প্লেট নির্ধারণ করে যখন মামলা পাঠানো শুরু হলো, পাশাপাশি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি নিজেও যখন ট্রাফিক আইন মেনে চলার এক অনন্য উদাহরণ দেখালেন, একজন প্রধানমন্ত্রী হয়ে তিনি ট্রাফিক লাইটে থামছেন, তো একজন জাতির লিডার হিসেবে উনি যে এক্সাম্পল সেট করেছেন সেটারও একটা প্রভাব রয়েছে। পাশাপাশি এই যে এআই টেকনোলজিতে যে প্রযুক্তিটা ইমপ্লিমেন্ট করা হলো সেটার জন্য কিন্তু অনেকখানি এখন ট্রাফিক ব্যবস্থাপনা সুশৃঙ্খলের দিকে যাচ্ছে। পুরোপুরি তো হবে না একদিনে বা ওভারনাইট হবে না, এটা সময় লাগবে, কিন্তু এটা হবে। তো এরকমই আমি বলতে চাই যে মেডিকেল সায়েন্স বলেন বা অন্যান্য দিক থেকে বলেন বা এআই বলেন, সামনের দিকে আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়া এটাও তো একটা টেকনোলজি। আমরা যেটা হাতে মোবাইল ফোন ইউজ করি সেখানে ফেসবুক এবং কমিউনিকেশন টেকনোলজি অনেক দূর এগিয়ে গিয়েছে। তো যে সকল রাষ্ট্র, পৃথিবীর উন্নত দেশ, ইউরোপ বলেন, আমেরিকা বলেন, জাপান বলেন, সেখানে কিন্তু তারা বহু দশক ধরে এই টেকনোলজির উপরে গুরুত্ব আরোপ করেছে। তাই আমার এই কথাগুলো সকল কিছু বলার উদ্দেশ্য যে আজকের এই ছোট পরিসরে এই যে সায়েন্স ফেয়ারটা হচ্ছে এইটাকে আমাদেরকে ধরে রাখতে হবে, কন্টিনিউ করতে হবে এবং আরও অ্যাডভান্স স্টেজে কিভাবে নিয়ে যাওয়া যায় সেটার জন্য আমাদেরকে কার্যক্রম করতে হবে। সেই জন্য মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দরা রয়েছেন, আমি ওনাদেরকে সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানাই যে আমাকেও ইনভাইট করেছেন। আমি এই ধরনের উদ্যোগের সাথে
সম্পূর্ণরূপে আমি সহযোগিতা করার জন্য আমি নিজে উপস্থিত থাকব। আগামীতে আপনারা এটাকে ভালো করেন এবং আমাদের এই অঞ্চল থেকে শিক্ষা প্রতিষ্ঠান যদি জাতীয়ভাবে 1 নম্বর পুরস্কার প্রাপ্ত হয় তাহলে তো আমার চেয়ে মানে আমরা সবাই সেটার জন্য সর্বোচ্চ গর্বিত হব। তো সেই জন্য আপনাদের যে ধরনের সহযোগিতা দরকার সেটা আপনারা করবেন। আর আপনারা জানেন যে সোলার টেকনোলজি এখন যেটা আছে সৌর বিদ্যুৎ, কিছুদিন আগে আপনারা দেখেছেন যে মধ্যপ্রাচ্যে যুদ্ধের ফলে আমাদের এখানে জ্বালানি আমদানি তেল গ্যাস এগুলা ইম্পোর্ট বন্ধ হয়ে গেল এবং একটা ভয়াবহ সমস্যায় আমরা পড়লাম। তো আমরা আগামী দিনে যদি সৌর বিদ্যুতে যেতে চাই সেটা হলো নবায়নযোগ্য জ্বালানি, কারণ আমাদের নিজস্ব যেহেতু তেলের সম্পদ নাই, গ্যাসের সম্পদ সীমিত আকারে রয়েছে। তো আমরা নবায়নযোগ্য জ্বালানির দিকে যদি যেতে পারি তাহলে আমাদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত হবে। দেশ হিসাবে জাতি হিসাবে আমরা আন্তর্জাতিক পরিমণ্ডলে এখন যে অবস্থানে রয়েছে তার চেয়ে অনেক উচ্চতর স্থানে পৌঁছাতে পারবো। এই সকল কিছুর জন্য আগামীতে টেকনোলজির উপরে সায়েন্সের উপরে সর্বোচ্চ ফোকাস করা হবে, এই কথাটি আমি আপনাদের বলতে চাই। গতকাল আমাদের জাতীয় বাজেট ঘোষণা করা হয়েছে, সেই বাজেটেও কিন্তু বিভিন্ন প্রযুক্তিগত দিকে সেখানে বিভিন্ন ধরনের প্রণোদনা দেওয়া হয়েছে, বিভিন্ন ধরনের ইনসেন্টিভ ছাড় দেওয়া হয়েছে যাতে আমরা সেই দিকে আমরা আগে এগোতে পারি। তো আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে আমাদের যারা কোমলমতি শিক্ষার্থীরা রয়েছেন তাদেরকে আমি উৎসাহ দিচ্ছি যে আপনারা এগিয়ে যান, আমরা আপনাদের পাশে থাকবো একজন জনপ্রতিনিধি হিসেবে, সরকারের প্রতিনিধি হিসেবে এবং একজন এই দেশের এবং এই শহরের একজন নাগরিক হিসেবে, একজন এই এলাকার একজন সন্তান হিসেবে আমি মনে করি যে এইখান থেকে আমরা আমাদের এই প্রযুক্তির উন্নয়নের উদ্ভাবনের মাধ্যমে বিভিন্ন ছোট ছোট যে কোনো সমস্যা রয়েছে, বায়ু দূষণ রয়েছে, এই যে বায়ু দূষণের বিষয়টা, আমাদের পৃথিবীর সবচেয়ে দূষিত নগরীর 1 থেকে 3-এর তালিকায় ঢাকা শহরের অবস্থান রয়েছে। ঢাকা, দিল্লি এবং করাচি সম্ভবত এই 3টা সবসময় ওঠানামা করে। তো এর ফলে কিন্তু আমাদের বিভিন্ন দেশের ভিতরে বিভিন্ন রোগ যেমন ক্যান্সার, ফুসফুসের বিভিন্ন রোগ সহ কিডনি সমস্যা এগুলা হচ্ছে। এই যে দূষণ সেটিকে মুক্ত করার জন্য যেমন একটা উদ্যোগ নেওয়া হচ্ছে যে আগামী দিনে ইলেকট্রিক ভেহিকলস ইভি যেটাকে আমরা বলি সেটার ব্যবহার সম্পূর্ণরূপে ট্রানজিশন করার জন্য কিন্তু গতকাল বাজেটেও আমাদের সেই ধরনের পলিসি নেওয়া হয়েছে। আমি যদি ইউরোপের বিভিন্ন উন্নত দেশগুলোয় তাকাই তাহলে তারা প্রায় 100% ইলেকট্রিক ভেহিকেলের দিকে চলে গিয়েছে। তাতে করে কি হয়, বিভিন্ন যে ইন্টারনাল কম্বাস্টন ইঞ্জিন যেগুলো আমরা বলি যে তেলে চালিত যে ধরনের গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলা বিভিন্ন জায়গায় সারা দেশে বা যখন রাস্তায় চলে সেই দূষণটাকে ছড়াচ্ছে। কিন্তু ইলেকট্রিক ভেহিকেল হলে তখন যেহেতু সেটার কোনো